আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালের কণ্ঠ একটা নিউজ করেছে, যেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ তাকে প্রচন্ড রকমের কষ্ট দিয়েছে এবং তিনি বাংলাদেশে আর ফিরবেন না। যারা ইউনূসের পক্ষের মানুষ তারা এটাকে এমনভাবে দেখবেন যে আসলে তো ইউনূসকে কষ্ট দেওয়া হয়েছে, তিনি এত জ্ঞানী গুণী একজন মানুষ, বাংলাদেশের বিপদের সময়ে সবচেয়ে ক্রান্তিকালে তিনি তার দায়িত্বটা নিয়েছিলেন। যারা ইউনূসের বিপক্ষের মানুষ, যারা রাজনীতির মানুষ, যারা ইউনূসকে একটা গুটি হিসেবে ব্যবহার করেছে, তারা বলবে যে এটা ইউনূসের সেফ এক্সিট। যেমন বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন ইউনূসকে যেভাবে দেখে আর কি। তবে এটা তো সত্য যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, ওই সময় তিনি যদি দায়িত্ব না নিতেন, বাংলাদেশের দায়িত্ব নেওয়ার মতো, বাংলাদেশে সরকারের স্থিতিশীলতা দেওয়ার মতো আর কেউ ছিল না। ভারত একদিকে ছিল, বাংলাদেশের আর্মি একদিকে ছিল, প্রশাসন একদিকে ছিল, পুলিশ একদিকে ছিল। সুতরাং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্রান্তিকালে যে দায়িত্বটা পালন করেছেন সেটা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু আমরা দেখেছি আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইউনূসকে তার যমুনার বাসভবনের সামনে নানাভাবে যে অবস্থান ধর্মঘট করেছে, যেভাবে তাকে অবরোধ করেছে, যেভাবে তার বিরুদ্ধে নানা রকমের আন্দোলন করেছে। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রায় 600-র মতো আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনূসের 17 মাসের শাসনামলে হয়েছে। কিন্তু বর্তমানে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে কোথাও কোনো আন্দোলন নাই। সুতরাং এখান থেকে আমাদের জনগণের একটা খুব কমন পারসেপশন তৈরি হয়েছে যে এটা আসলে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য নানা রকমের চাপ প্রয়োগ করার একটা চেষ্টা ছিল। চেষ্টা আওয়ামী লীগ থেকে করা হয়েছে, বিএনপি থেকে করা হয়েছে, জামাত থেকে করা হয়েছে, নানা অঙ্গ সংগঠনের ভিতর থেকে করা হয়েছে, নানা রকমের যে পেশাজীবী সংগঠনগুলো আছে সেগুলোর ভিতর থেকে করা হয়েছে। আমরা দেখেছি ইউনূসের 17 মাসের শাসন আমলে বাংলাদেশ যে খুব খারাপ ছিল সেটা কেউ বলতে পারবে না। অল্প কিছু উপদেষ্টাদেরকে দিয়ে তিনি বাংলাদেশ ভালোই চালিয়েছিলেন। আমাদের জ্বালানির দাম বাড়েনি, আমাদের বিদ্যুতের দাম বাড়েনি, আমাদের খাদ্যদ্রব্যের দাম সহনশীল পর্যায়ে ছিল। বঙ্গুর একটা যেহেতু বাংলাদেশের শাসনতন্ত্র পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছিল, খোল নালসে পাল্টে গিয়েছিল, সরকার মোটামুটি 100 থেকে 0-তে নেমে গিয়েছিল। ওই অবস্থায় তিনি বঙ্গুর অবস্থা থেকে বাংলাদেশের হাল ধরেছেন। বাংলাদেশ অনেকদিন সরকার ছাড়া ছিল। সুতরাং সেনাবাহিনীর সহায়তায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্রান্তিকালে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। এখন আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি, তাকে আমরা খারাপ বলেছি। তিনি যোগ্য মানুষ, তিনি সফলতা পেয়েছেন যেভাবেই পান। তিনি বাংলাদেশে ক্ষুদ্র ঋণ ব্যবসা করেছেন, চড়াশুড়ি ব্যবসা করেছেন। বাংলাদেশের এনভায়রনমেন্ট তাকে সে সুযোগটা দিয়েছে। তিনি মুনাফা করেছেন, দেশে বিদেশে নাম কামিয়েছেন এই ব্যবসা বাণিজ্য দিয়ে। তিনি সরকারে এসে নানা রকমের অবৈধ সুযোগ সুবিধা নিয়েছেন। 90-তে তত্ত্বাবধায়ক সরকারে এসে তিনি ফাইবার অপটিক কেবলটা গ্রামীণের জন্য নিয়েছিলেন। এইবার সরকারে এসে তিনি নানা রকমের লাইসেন্স নিয়েছেন, তার কর মওকুফ করে দিয়েছেন, আর সামনে কর দিতে হবে না এমন ব্যবস্থা নিশ্চিত করেছেন। তিনি অনেক কিছু করেছেন, কিন্তু তারপরেও তিনি বাংলাদেশের অন্যতম যোগ্য একজন ব্যক্তি, সফল একজন ব্যক্তি, বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট। এখন আমরা তাকে মূল্যায়ন করেছি, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়েছি, তাকে গ্রামীণের চেয়ারম্যান হিসেবে রেখেছি, তাকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পর্যন্ত করেছি। ক্রান্তিকালে তাকে অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এখন সামনে তাকে আরো অনেক দায়িত্ব দেওয়া হতে পারে। এখন বিএনপি সরকার তো তাকে রাষ্ট্রপতি বানাতে চায়, তিনি রাষ্ট্রপতি হয়তো হতে চান না। এখন তার ইচ্ছেটাকে তিনি কি জাতিসংঘে মনে হয় জাতিসংঘে যে মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তিনি মনে হয় অবসরে যাবেন। সুতরাং এই অবস্থা মেয়াদ শেষ হয়ে যাবে। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো জাতিসংঘের মহাসচিব হিসেবে তিনি তার প্রার্থিতা জানান দিতে পারেন। সেক্ষেত্রে ডক্টর খলিলের মতো তিনিও হয়তো বা আমেরিকান যে লবি তাদের পক্ষ নিয়ে হয়তো বা তিনি জাতিসংঘের মহাসচিব হয়ে যেতে পারেন। এখন এই অবস্থায়
তিনি বাংলাদেশের পক্ষে কাজ করেছেন সবসময়, সামনেও কাজ করবেন, আমরা সেই আশাবাদটা রাখতে চাই। এখন আমরা দেখেছি বাংলাদেশের পত্রপত্রিকা কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেয় প্রতিপন্ন করেছে, হাম নিয়ে নানা রকমের নিউজ করেছে। আমরা জানি শিশুদেরকে 9 মাস বয়সে হামের টিকা দিতে হয়। বাংলাদেশে যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেখানে অনেক 3 মাস বয়সী অনেক শিশু, 3 মাস থেকে 6 মাস বয়সী অনেক শিশু হামে আক্রান্ত হয়েছে। সুতরাং আমাদের যে রাজনৈতিক লেজুট ভিত্তি করা যে সাংবাদিকগুলো আছে, তাদের বড় একটা অংশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানাভাবে বিশ্ববাদ পায়, এটা ওটা নানা কিছু বলছে, কিন্তু আমরা সেগুলাতে ফু না দিয়ে আমরা ডক্টর ইউনূসের যে অবদানগুলো সেগুলোকে স্বীকার করতে চাই। তিনি বাংলাদেশকে আরো ভালোভাবে নেতৃত্ব দিতে পারতেন। তিনি বাংলাদেশে আসলে যে গঠনমূলক পরিবর্তনগুলো সূচনা করেছিলেন, সেগুলোকে তিনি একটা সফলতার পথে নিয়ে যেতে পারতেন। এখন আমরা দেখতে পেয়েছি বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে ইউনূসের যে সংস্কার প্রস্তাবনাগুলো, সেগুলা নানা পক্ষ টানাপোড়েনে আসলে সেগুলো মুখ দেখছে না। তার যে অধ্যাদেশগুলো সেগুলো মুখ দেখছে না, গণভোটের গণরা সেগুলো মুখ দেখছে না। সুতরাং দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস 17 মাস 18 মাস ধরে, অথবা আমাদের ছাত্র জনতারা বিপ্লবের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে যে পরিবর্তনটা যে ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলা, সেই পরিবর্তনটা তারা চাচ্ছে না। জুলাই সনদকে তারা অস্বীকার করছে। যারা সরকারের অংশে ছিল তাদেরকে নানাভাবে তারা হেয় প্রতিপন্ন করছে। তারা নানাভাবে বলছে যে এরা বাংলাদেশের শত্রু। এখন এই অবস্থায় আমরা দেখেছি আমাদের উপদেষ্টাদের অনেকে রং পাল্টে ফেলতে, পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন, তারপরে আমাদের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত, এরকম অনেকেই আমরা দেখতে পেয়েছি তাদের রং পরিবর্তন করে ফেলতে। তারা বলছে যে ইউনূসের যে সরকারটা ছিল, সেই সরকারটা ছিল হচ্ছে আসলে একটা কিচেন ক্যাবিনেট ছিল, তারা আমেরিকার স্বার্থ রক্ষা করেছে, এবং ডক্টর খলিল এবং আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তারা ছিল মেইন ডিসিশন মেকার, বাকিরা আসলে দুধবাতি অবস্থা ছিল। এরকম নানা রকম কিছু এই অবস্থায় বর্তমানে বাংলাদেশের পত্রপত্রিকার মধ্য দিয়ে সমাজে চালু হয়েছে। এখন আমরা দেখেছি ইউনূস যখন সরকার ছিল, তখন এই পত্রপত্রিকাগুলোই রোহিঙ্গা ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয় নোবেল পাবে, এরকম নানা রকমের প্রচার প্রপাগান্ডা দিয়েছে। বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে এমন প্রচার প্রপাগান্ডা দিয়েছে। আমাদের যে খাদ্য মন্ত্রী ছিল মহিলা, ওনার হাজব্যান্ড ছিল, তিনি তো বলেছেন বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে ডক্টর ইউনূসের কল্যাণে। এখন আবার তিনি বলছেন যে বাংলাদেশ ডক্টর ইউনূসের হাত দিয়ে কত বছর পিছিয়ে গেছে তার কোনো ইয়াত্ত নাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সবাই বৃষ্টি যেদিকে হয় ছাতা ওইদিকে ধরে, আসলে সুযোগ বুঝে সবাই যার যার অবস্থান নেয়। কিন্তু আমরা দেখেছি সমাজে পঙ্কিল পচা এই সমাজেও কিছু কিছু মানুষ আছে যারা সত্যকে সত্য বলতে পিছু হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবদান, সেই অবদানকে আমরা অস্বীকার করছি না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে বাংলাদেশকে আরো ভালো কিছু দিতে পারতেন। তার যে শাসন আমল ছিল, সেই শাসন আমলে অনেক ভালো পরিবর্তন নিয়ে আসতে পারতেন। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি জাতিসংঘে বাংলাদেশের থেকে প্রথম মহাসচিব হিসেবে হতে পারেন কিনা, সেটা সামনের সময়গুলোতে বলে দিবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস কালের কণ্ঠে যে নিউজটা ছাপিয়েছে, তাতে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রচন্ড রকম কষ্ট পেয়েছেন, তিনি বাংলাদেশে আর ফিরবেন না। তিনি তো ফ্রান্সে থাকেন, সুতরাং তিনি ফ্রান্সে থাকতে পারেন, আমেরিকাতে থাকতে পারেন, তিনি জাতিসংঘের মহাসচিব হতে পারেন। তিনি কি হবেন না হবেন সেটা সামনে হয়তো দেখা যাবে। আমরা দেখেছি আমাদের ইউনূস সরকারের উপদেষ্টা ছিল ফারুকি এবং তার ওয়াইফ তিশা, তারা মনে হয় অস্ট্রেলিয়াতে ইমিগ্রেশন নিয়ে চলে গিয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সেফ এক্সিটের যে আলাপ আলোচনাটা ছিল, যেহেতু বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশেই থাকবে, তাদেরকে মিলে ঝুলে থাকতে হবে, আওয়ামী লীগ বিএনপি সবাইকে নিয়ে থাকতে হবে, কাউকে নিষিদ্ধ করে বিতাড়িত করে বাংলাদেশে থাকার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে যারা থেকে বিতাড়িত করা হচ্ছে তারা কোথায় যাবে? তারা তো বাংলাদেশের নাগরিক। সুতরাং বাংলাদেশ যদি বাংলাদেশের নাগরিকদেরকে থাকার সুযোগ না দেয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অবশ্যই সংঘাত হবে। সংঘাতময় বাংলাদেশ আমরা কেউই চাই না। সুতরাং উপদেষ্টারা বাংলাদেশে যে কালিমা তৈরি করে গেছেন, এবং বিএনপি সরকার যে কালিমাটা এখন কন্টিনিউ করছে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, নানা কিছু হচ্ছে, জুলাইকে বা সংস্কারগুলোকে অস্বীকার করা হচ্ছে, গণভোটের গণরায়কে অস্বীকার করা হচ্ছে, জনগণের চাওয়াটাকে অস্বীকার করা হচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দিন দিন আসলে গভীর থেকে গভীরতর সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ে একটা কমিটির মতো কাণ্ড করেছে। তারা জামালপুর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন বিসিকে নিয়োগ দিয়েছে এবং 20 দিনের মাথায় তাকে পরিবর্তন করে এখন আরেকজন বিসিকে নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারা নিয়োগ দিচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের লোকজনকে অথবা সাধারণ বিশ্ববিদ্যালয়ের লোকজনকে। জিনিসটা বিব্রতকর। এখানে আরো বেশি বিব্রতকর যেটা সেটা হচ্ছে গিয়ে নাম একই হওয়াতে কোন রকম ব্যাকগ্রাউন্ড চেক না করে এমন লোককে জামালপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে যে জামালপুরে যেতে চায়নি। দুজন লোক লবিং করছিল, নাম কাছাকাছি হওয়াতে তারা গোলমাল করে ফেলেছে। এখন তারা যে লোককে নিয়োগ দেওয়া হয়েছে তাকে এখন নিয়োগ দিবে, ভুল করে যাকে নিয়োগ দিয়েছে তাকে উইথড্র করা হবে। তাহলে বাংলাদেশ বিব্রত হয়েছে, কিন্তু বাংলাদেশের সরকার বিব্রত হয়নি। সরকার সবসময় স্থির, সরকার সবসময় জমিদার। তারা রাজা যে মেনটা হয়ে গেছে সেটা শিশুরা দেখতে পাচ্ছে, জনগণ দেখতে পাচ্ছে, কিন্তু রাজা সেটা দেখতে পাচ্ছে না। সুতরাং বাংলাদেশের সরকার যেভাবে চলছে সেই চলাটা আমাদেরকে হতাশ করে, বাংলাদেশের জনগণকে হতাশ করছে। কিন্তু বাংলাদেশের বর্তমান যে সরকার আছে সেটা অতীত সরকারের মতোই, তারা সেটা বুঝতে পারছে না। তারা বাংলাদেশের জনগণের চাহিদা মতো কাজ করতে পারছে না। তারা নিজেদের জন্য একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে, যা মন চায় সেটাই করে যাচ্ছে, যেমন খুশি তেমন সেজে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ বিব্রত হচ্ছে, বাংলাদেশের জনগণ বিব্রত হচ্ছে, সরকার অবিচল আছে, আমাদের মন্ত্রণালয়ের লোকজন অবিচল আছে। তারা তাদের প্রশাসন যন্ত্রকে সুকঠিন হাতে তারা টিকিয়ে রাখছে। তারা নামে ভুল করে ফেলছে, নিয়োগ দিয়ে দিচ্ছে এমন লোককে যে ওখানে নিয়োগ চায়নি। এরকম কাণ্ড বাংলাদেশের সরকারেই হতে পারে, অন্য কোথাও হওয়ার সম্ভাবনা নাই। কারণ মন্ত্রণালয় হচ্ছে গিয়ে সরকারের প্রশাসন যন্ত্রের সর্বোত্তম জায়গা, সচিব অথবা সরকার প্রধানের মধ্যে দিয়ে সেগুলো অ্যাপ্রুভাল হয়। সেখানে যদি এরকম ভুল হতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকারের শীর্ষ পর্যায়ে কারা আছে, সরকারের শীর্ষ পর্যায়ে তারা আছে। তাহলে এই সরকার সামনে আমাদেরকে কি দিবে সেটা আমরা 3 মাসে সকালে সূর্য উঠলে যেমন বুঝে যায় দিনটা কেমন যাবে, প্রচন্ড রৌদ্রতপ্ত যাবে নাকি বৃষ্টি বাদলের মধ্য দিয়ে যাবে নাকি শীতল সুশীতল ছায়ার মধ্য দিয়ে যাবে, সেটা একটা আলামত দেখা যায়। বাংলাদেশের বর্তমান সরকারের কার্যকলাপে আমরা সেই জিনিসটা একটু একটু আলামত পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। তো বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমাদের কোনো কথা সাথে দ্বিমত পোষণ করলে সেটা জানাতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।